First question টা বলছে why is the highest oxidation state of metal exhibited in its oxides or fluorides? অক্সিডেশন স্টেট হাইয়েস্ট কখন হয় কোনো মেটালের, যখন সেই মেটালটা অক্সিজেনের সাথে থাকে আর মেটালটা ফ্লুরিনের সাথে থাকে। আর এক্সাম্পল দিই, যেরকম KMnO4। ওকে, এই যে মেটালটা রয়েছে এটা প্লাস 7 অক্সিডেশন স্টেটে আছে, অক্সিজেনের সাথে রয়েছে 4 জন। এছাড়াও দেখা গেছে ফ্লুরিনের সাথে থাকলেও হাইয়েস্ট অক্সিডেশন স্টেট শো করে। এটা কেন হয়? বিকজ যদি পিরিয়ড টেবিলে তোমরা চলে যাও, অক্সিজেন বলো আর ফ্লুরিন বলো, এরা পিরিয়ড টেবিলের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এরা, অবভিয়াসলি স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, স্ট্রং ইলেকট্রোনেগেটিভ। অ্যাট দ্য সেম টাইম এরা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, অন্যের থেকে ইলেকট্রন নিতে পছন্দ করে। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের টেন্ডেন্সি কি থাকে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করা অন্যের থেকে। ফ্লুরিনেরও টেন্ডেন্সি ইলেকট্রন অ্যাকসেপ্ট করা। তাহলে কার থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি মেটালের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে মেটালের থেকে যদি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, তাহলে মেটাল কি হবে? পজিটিভ অক্সিডেশন স্টেটে হয়ে যাবে, প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস হয়ে যাবে। কেন? কারণ এরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। শুধু এটুকু বলবে, অক্সিজেন অ্যান্ড ফ্লুরিন। পৃথিবীতে সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ফ্লুরিন, তারপরে হচ্ছে অক্সিজেন। এই জন্য ওরা মেটালকে ইজিলি অক্সিডাইজ করে দেয়, এবং অক্সিডাইজ হলে মেটালরা হায়ার অক্সিডেশন স্টেটে চলে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমাদের যে কোশ্চেনটা ছিল যে why metal shows higher oxidation state or oxidation number in case of oxygen and fluorine attached with them. ক্লিয়ার পুরোটা? বোঝা গেছে তো? তাহলে নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন কি বলছে? Oxidizing power of oxygenants are in the order. How do you account? V oxidation power VO2 plus Cr2O2 minus MnO4 minus। সবচেয়ে বেশি অক্সিডেশন স্টেট। আচ্ছা, এটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ার। এই অর্ডারটা আছে, এটাকে রেশনালাইজ করতে হবে। কি করে করবে দেখো? অক্সিডেশন স্টেট বের করো ম্যাগনেটিক x plus 4 into minus 2 is equal to minus 1, then x becomes plus 7. এটা করো x plus 2x plus 7 into minus 2 is equal to minus 2, তাহলে x becomes plus 6. এটা করে দেখো x plus 2 into minus 2 is equal to plus 1, x becomes VO2 ছিল, ওকে, VO2 not minus plus is equal to plus, তাহলে equal to 5. লজিকটা বুঝতে পেরেছো? যারা হায়ার অক্সিডেশন স্টেটে থাকে তারাই অন্যজনকে হায়ারে তুলে নিতে পারে। যেমন প্লাস 7 এদের মধ্যে সবচেয়ে হায়ার স্টেটে আছে, সেও তাহলে কি করবে? অন্যকে ইজিলি হায়ারে তুলে দিতে পারবে, তারপরে ইজিলি অক্সিডাইজ করতে পারবে। তারপরে Cr2O7 2 মাইনাস, তারপরে V। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? হায়ার দ্য অক্সিডেশন নাম্বার, হায়ার দ্য অক্সিডেশন স্টেট, হায়ার উইল বি দ্য অক্সিডাইজিং এবিলিটি। ক্লিয়ার ব্যাপারটা? যদি বুঝে যাও তাহলে নেক্সট কোশ্চেনে যাব। শিওর তো? হ্যাঁ স্যার। বলছে ionization enthalpy of fast series of transition elements are found to be very irregular. Fast series of transition element is very irregular. কেন irregular হবে না? দেখো কেন? ফার্স্ট সিরিজে যারা আছে কি কি আছে দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোপার, নিকেল, কপার, জিঙ্ক। এদের এক একজনের এক এক রকমের ইলেকট্রনিক কনফিগারেশন, এদের মধ্যে কিছু এক্সেপশনসও থাকে। আমরা জানি ক্রোমিয়ামের খুব ভালো মতো এক্সেপশনস আছে। কি আছে?
3d5 4s1। আবার এদিকে কপারেতেও কি আছে 3d10 4s1। ম্যাঙ্গানিজের কি আছে 3d5 4s2। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি। এই এত কিছু এক্সেপশন সব ফার্স্ট এসেই রয়েছে। তাই জন্য কি হচ্ছে, নর্মালি আমরা কি জানি, যত লেফট টু রাইটে যাবো সাইজ ছোট হবে, সাইজ ডিক্রিজ করবে। সাইজ যদি ডিক্রিজ করে তাহলে আয়নস এনথালপি আস্তে আস্তে ইনক্রিজ করবে। তাহলে নর্মালি আয়নস এনথালপি আমার বেড়ে যাওয়া উচিত ছিল, আই বেড়ে যাওয়া উচিত ছিল, আই যেটা আছে সেটা বেড়ে যাওয়া উচিত ছিল কিসের সাথে, অ্যাটমিক নাম্বারের সাথে। অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করবে আয়নেশন এনথালপি, আয়নেশন পোটেনশিয়াল এগুলো সব ইনক্রিজ করে যাওয়া উচিত ছিল, কারণ আস্তে আস্তে সাইজ ডিক্রিজ করছে। কিন্তু না, মাঝে মাঝে আবার কি হচ্ছে দেখো, মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে যে 3d5 4s1 মানে কি একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে হাফ ফিল্ড, তাহলে ও চাইবে ইলেকট্রনটাকে তাড়াতাড়ি বের করে দিতে। তাই জন্য ক্রোমিয়ামের জন্য অনেক কম এনার্জি লাগে। তাহলে উঠতে 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 ধরো আমি উঠছি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এই ধরো স্ক্যান্ডিয়াম, এই টাইটানিয়াম, এই ভ্যানাডিয়াম, তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়ামে উঠছি, উঠতে উঠতে ক্রোমিয়ামে আবার ফল করে গেল। কেন ফল করে গেল? কেন ক্রোমিয়াম জানে যে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারলে আমি নোবেল 3d5 হয়ে যাবো, হাফ ফিল্ড হয়ে যাবো। হাফ ফিল্ড হলে হাফ ফিল্ড হয়ে গেলে হায়ার এক্সচেঞ্জ এনার্জি আমি রিলিজ করবো। 3d5 তো তোমরা জানোই, একটা ইলেকট্রন ছেড়ে দিল, 3d5 হয়ে গেল, এবার এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে, তাই জন্য ইজিলি ছেড়ে দেয়, তাই জন্য অল্প এনার্জি লাগে, তাই এটা ফল করে গেল। তাহলে কিভাবে হলো, স্ক্যান্ডিয়াম হলো, টাইটানিয়াম হলো, ভ্যানাডিয়াম হলো, ক্রোমিয়ামে গিয়ে ফল করে গেল। আবার উঠছে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। এই যে কপার এলো, কপারেও সেম কেস, আবার একটা এক্সেপশন আছে। তাহলে 4s থেকে যখনই একটা ইলেকট্রন বের করে দেবো, পুরো ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে। তাহলে ও চাইবে ঠিক আছে আমার একটা ইলেকট্রন বেরিয়ে যাক, 1 2 3 4 5, চাইবে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাই জন্য আবার কপারে গিয়ে আবার ফল করে যাবে। এই করে আমাদের ইরেগুলারিটিগুলো হয়। ক্লিয়ার? এক্সেপশনসের জন্য এইভাবে দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। এখানে দিয়েছে স্টেবিলিটি অফ আয়রন 3+ ইন অ্যাসিড সলিউশন কম্পেয়ার টু দ্যাট Cr3+ এন্ড Mn3+। অনেক বড় চার্ট দিয়েছে, আমার চার্ট জানার কোনো দরকার নেই। আমাকে বলেছে স্টেবিলিটি অফ আয়রন 3+ কম্পেয়ার করছি Cr3+ এর সাথে অ্যান্ড ম্যাঙ্গানিজ 3+ এর সাথে। এই দুটোর সাথে আমি এটাকে কম্পেয়ার করছি, এই স্টেবিলিটিকে কম্পেয়ার করছি, করে দেখা যাক। আয়রন 26, argon 3d6 4s2। তাহলে এই আয়রন যদি 3+ স্টেটে চলে যায় কি হবে দেখি, তিনটে ছেড়ে দেবে। হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হায়ার এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে। হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হায়ার এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে, দ্যাটস ওয়াই এটা স্টেবল। ক্রোমিয়ামে চলে যাও, আর্গন 3d5 4s1, ক্রোমিয়াম 3+ এ চলে যাও, 3d3। দেখে নি 3d3 কিভাবে থাকে, 1 2 3 4 5, T2G Eg, T2G তে কত ইলেকট্রন আছে, তিনটে। এখানে হাফ ফিল্ড আছে, কি আছে, হাফ ফিল্ড T2G। কতগুলো এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে দেখো, এই ইলেকট্রনটা এখানে গেলে এক্সচেঞ্জ করতে পারে নিজেদের মধ্যে, এর সাথে এক্সচেঞ্জ করতে পারে, এর সাথে, তাহলে তিনখানে এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে। কিন্তু যদি এটাই দেখো, এই চারজনের সাথে এক্সচেঞ্জ করতে পারে, এটা আরো তিনজনের সাথে এক্সচেঞ্জ করতে পারে, এটা আরো দুজনের সাথে, এটা আরো একজনের সাথে, মানে 4 + 3 + 2 + 1 10, 10 খানা এক্সচেঞ্জ এনার্জি আছে। এখানে তিনটে এক্সচেঞ্জ এনার্জি আছে, তাহলে বেশি এনার্জি কে ছেড়েছে, এইটা। তাই দ্যাটস ওয়াই Fe3+ ইজ মোর স্টেবল দ্যান Cr3+। আর Mn2+ টা একটু দেখে নাও। Mn যদি করি 3d5 4s2, তাহলে Mn যদি 3+ করা হয়, দুটো একটা চলে গেল 3d4। 3d4 এর কোনো স্টেবিলিটি নেই, না সেটা T2G তে হাফ ফিল্ড, না সেটা Eg তে হাফ ফিল্ড। এটা নরমালি যদি ট্রিপ করো, এটা দেখবো 1 2 3 4 5, তাহলে কটা আছে ইলেকট্রন, চারটে আছে। কোনোটাই হাফ ফিল্ড নেই, ফুল ফিল্ডে, তাহলে কোনো স্টেবিলিটি নেই। তাহলে Mn3+ এরও কোনো স্টেবিলিটি নেই, বাট ইন কেস অফ আয়রন 3+ এর অনেক স্টেবিলিটি আছে।
এরই একটা লেজুর কোশ্চেন কি দিয়েছে দেখা যাক। The ease with which iron can be oxidized as compared to a similar process for either chromium or manganese. আয়রনকে কেন ইজিলি অক্সিডাইজ করা যায়? স্বাভাবিক ব্যাপার, একই জিনিস। বলছে আয়রন থেকে আয়রন 3+ হওয়াটা কেন ইজি, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ হওয়াটা ইজি না, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ 3+ হওয়াটাও ইজি না, এটাও ইজি না, এটাও ইজি না। কেন ইজি না বুঝেই গেলে, কারণ আলটিমেটলি অক্সিডাইজ হয়ে গিয়ে তেমন কোনো স্টেবিলিটি দেবে না। বাট আয়রনটা যদি আয়রন 3+ হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়, অনেক বেশি এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে। কথাটা মাথায় রেখো, এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে। এটাকে তুমি হোমস রুল দিয়েও বলতে পারো। হোমস রুল কি বলেছিল? হাফ ফিল ফুল ফিল অরবিটাল উইল বি স্টেবল। সেটাও কি দিয়ে হয়? এক্সচেঞ্জ এনার্জি দিয়ে হয়। তো এক্সচেঞ্জ এনার্জি কথা আর হোমস রুল এই দুটো যেন মাথায় থাকে, এই দুটো যেন কি ওয়ার্ড, কেমিস্ট্রি ওয়ার্ড, এগুলো যেন থাকে, এগুলো কিন্তু মার্কস দেবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে। Which of the strongest reducing agent in aqueous medium, chromium 2+ or iron 2+? আচ্ছা, এটা যে কোশ্চেনটা দিয়েছে বলছে ক্রোমিয়াম 2+ আর আয়রন 2+ এর মধ্যে কে বেটার রিডিউসিং এজেন্ট। আমার আলাদা করে করার দরকার নেই, এর মধ্যেই হয়ে যাবে। দেখো, ক্রোমিয়াম 2+ আর কি আছে? আয়রন 2+। এই দুটোর মধ্যে কে বেটার রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট তারাই হয় যারা অন্যকে অক্সিডাইজ করে, তারাই কিন্তু রিডিউসিং এজেন্ট হয়। ভুল বললাম, সরি। রিডিউসিং এজেন্ট তারাই হয় যারা অন্যকে রিডিউস করে, মানে নিজেরা অক্সিডাইজড হয়। আরেকবার বলি, কারা রিডিউসিং এজেন্ট হয়? বলেছে কম্পেয়ার দ্য রিডিউসিং ক্যাপাবিলিটি, কম্পেয়ার দ্য মানে অন্যকে রিডিউস করাবে, অন্যকে নামাবে, মানে নিজেরা উঠে যাবে। তুমি বলো আয়রন 2 যদি নিজে তাড়াতাড়ি উঠে যায় আয়রন 3 তে, তাহলে বেটার রিডিউসিং এজেন্ট হবে। ক্রোমিয়াম যদি ইজিলি না যেতে পারে, তাহলে উইক রিডিউসিং এজেন্ট হবে। সেটা এক্ষুনি এক্সপ্লেনেশন করে দিলাম যে কেন আয়রন 3+ হতে চায়, বিকজ অফ দ্য হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, আর বলতে পারো হায়ার এক্সচেঞ্জ এনার্জি রিলিজ বাই আয়রন 3+ আয়রন। তাই জন্য আয়রন 2 ইজিলি নিজে কি হয়ে যাচ্ছে? OHD। নিজেরা আয়রন 2 ইজিলি আয়রন 3 তে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং। ক্রোমিয়াম কি অত সহজে ক্রোমিয়াম 2+ থেকে ক্রোমিয়াম 3 তে যেতে চাইবে? যেতে চাইবে না, কারণ ক্রোমিয়াম 3+ এ অতটাও স্টেবিলিটি নেই আয়রনে যতটা রয়েছে। তাই জন্য রিলেটিভলি আয়রন 2+ ইজ আ বেটার রিডিউসিং এজেন্ট দেন ক্রোমিয়াম 2+। এটাই বলেছিল। Which is the most stable ion in +2 oxidation state and why? এটাও ভালো কোশ্চেন। এই দুটোর মধ্যে কোনটা +2 তে বেশি স্টেবল? তাহলে প্রথমে এদের +2 ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করা যাক, তাহলে বলতে পারবো। ক্রোমিয়াম 2+ আর আয়রন 2+, +2। ওকে, আয়রন তো আমরা জানি 3d5:4s2, তাহলে আর্গন এর পরে 3d6:4s2, 3d6 থাকছে। আর ক্রোমিয়াম যদি 2+ করো, which is stable? কোশ্চেন হচ্ছে which is stable in +2 state। ক্রোমিয়াম 2+ করে দেখলে আর্গন 3d5:4s1 দুটো বেরিয়ে গেলে 3d4। তাহলে দেখি এদের স্প্লিটিং করে 1 2 3 4 5, স্প্লিটিং করলে 1 2 3 4 5, 1 2 3 4 5, স্প্লিটিং করলে 1 2 3 4 5। কটা ইলেকট্রন আছে? 6 ইলেকট্রন স্পিসিস আছে। 6 ইলেকট্রন দিয়ে 1 2 3 4 5 6। এখানে 4 ইলেকট্রন কি করবে? 1 2 3 4, T2G T2G EG EG। বলো কোনটা দেখে তোমাদের স্টেবল মনে হচ্ছে? কোনটা? এইটা না? বিকজ T2G ফুলফিল্ড। ফুলফিল্ড হলে কি হবে? হাইয়েস্ট এক্সচেঞ্জ এনার্জি ছাড়বে। এদের মধ্যে এক্সচেঞ্জ হবে ইলেকট্রনগুলোর মধ্যে। এই ইলেকট্রনটা এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, কিন্তু এখানে কোনো এক্সচেঞ্জ এনার্জি ব্যাপারই নেই, কারণ আলাদা আলাদাভাবে ফিল আপ আছে। এরা এক্সচেঞ্জ করবে না। এক্সচেঞ্জ কারা করে? যেখানে ডিজেনারেট লেভেল ইলেকট্রনগুলো সমান সংখ্যক ইলেকট্রন ডিজেনারেট লেভেলের ভেতর থাকে সবাই, তারা বেশি এক্সচেঞ্জ এনার্জি করে। এখানে কজন এক্সচেঞ্জ করতে পারবে? এই দুজনই করতে পারবে। এই আর একে সেম দেখতে একই এনার্জি লেভেলের মধ্যে এই দুজনের মধ্যে এক্সচেঞ্জ হবে, তাহলে একটা এক্সচেঞ্জ এনার্জি আছে। এখানে তিনটে এক্সচেঞ্জ এনার্জি আছে, 3 এক্সচেঞ্জ এনার্জিস। এখানে অনলি ওয়ান এক্সচেঞ্জ এনার্জি।
তাহলে এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো, তোমাদের বুঝতে পারছো? এইভাবে আয়রন 2+ ইজ মোর স্টেবল দ্যান Cr2+। ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেন যাবো। স্যার এই কোশ্চেনগুলো এই ডেটা ইউজ না করলেও হবে? হ্যাঁ হ্যাঁ, ডেটাগুলো জাস্ট দিয়েছে, তোমার ডেটা আমি তো ডেটা দিচ্ছি না, ডেটা ছাড়াও হয়ে যাচ্ছে। ডেটা দিলে তো সবাই বলতে পারে, ডেটা দিয়ে তো এমনি বলাই যায়। এই যে এখানে কিসের ডেটা দিয়েছে তা বলি, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কিসের ডেটা দিয়েছে? E0 M2+M। দেখি কি দিয়েছে ডেটা, E0 M2+M। তার দুটো ডেটা দিয়েছে, ক্রোমিয়াম আর আয়রন, তাই তো? ক্রোমিয়াম আর আয়রন। ক্রোমিয়াম হচ্ছে -0.91, আয়রন -0.91, আর আয়রন দিয়েছে -0.44। কোনটা রিলেটিভলি পজিটিভ বলো? কোনটা রিলেটিভলি পজিটিভ? আয়রনটা রিলেটিভলি পজিটিভ। তাহলে আয়রন M2+ থেকে M এ ইজিলি চলে আসে। এটা জাস্ট M2+ থেকে দিয়েছে। আবার M3+ থেকে M2+, M3+ থেকে M2+ দিয়েছে। দেখো ডেটাগুলো E0 M3+ থেকে M2+, এই ডেটাগুলো দিয়েছে। আয়রনেরটা দিয়েছে +0.77, আর ক্রোমিয়ামেরটা দিয়েছে -0.41। এই ডেটাগুলো থেকেও বলা যায় যে আয়রনটা আয়রন 3 থেকে ইজিলি আয়রন 2+ হয়ে যাবে। হ্যাঁ, এর ভ্যালুটা অনেক বেশি পজিটিভ, এটা সেটা হবে না। ঠিক আছে, তো এইভাবে বলা যায় যে ওটার দরকার নেই, আমি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমার হয়ে যায়। এটার কোনো কারণ নেই, এটা ইলেকট্রোকেমিস্ট্রিতে আসতে পারে, বাট তুমি যখনই করবে এটা এক্সপ্লেনেশন চাই যে কেন এটা হয়, কেন ওটা হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। The metallic radii of the third 5D series of transition metal virtually the same as their conference. এটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য হয়। কি বলছে বলে দিচ্ছি কোশ্চেনটা, যে 5D তে যে সাইজটা হয় সেটা ইকুয়াল টু 4D তে যে সাইজটা হয়। আমাদের যে ট্রানজিশন এলিমেন্ট আছে এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 3D থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? 3D তে একটু আগে দেখলে 3D তে কি আছে? 3D 4D 5D। 3D তে কি আছে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এবার নিচ থেকে আসো, জিঙ্কের নিচে কি থাকে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কপারের নিচে কি থাকে? সিলভার, গোল্ড। নিকেলের নিচে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম, ক্রোমিয়াম, মলিবনাম, টাংস্টেন। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, নোবেলিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, ট্যান্টালাম, নোবেলিয়াম, যাই হোক এগুলো হয়ে গেল। তা বলছে এই যে সাইজ দুটো, এই দুটো সাইজ প্রায় সেম। কেন সেম? কারণ এই ল্যান্থানাম, এই যে এখানে দেখছো ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, এখানে একসাথে 14টা এলিমেন্ট ঢুকে গেছে। এই 14টা এলিমেন্ট কি নিয়ে ঢুকেছে? F অরবিটাল নিয়ে ঢুকেছে। 4f, ল্যান্থানামের জন্য 4f1, সেরিয়ামের জন্য মেনলি 4f1। আমি দেখতে বলে নি, সবটাই বলে নি। এই ল্যান্থানাইট সিরিজে কারা কারা আছে একবার দেখে নাও। ল্যান্থানাইট সিরিজে 57 থেকে শুরু করে 71। তাহলে ল্যান্থানাইট সিরিজ কাকে বলে? ল্যান্থানামের পর থেকে যে 14 খানা মেম্বার আছে তারা ল্যান্থানাইট সিরিজের আন্ডারে পড়ছে। ল্যান্থানামের পর থেকে 14, ল্যান্থানাম তো, তারপরে কি? সেরিয়াম, প্রোসিডোমিয়াম, নিওডিনিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, আর লাস্টে কি আমাদের লুটেশিয়াম। ইটারবিয়াম, লুটেশিয়াম। ঠিক আছে, এই হচ্ছে কোনগুলো? 57 এর পর থেকে। 57 এর পর থেকে কারা আছে?
ল্যান্থানাম সেরিয়াম 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 and 71। তাহলে ল্যান্থানাইট সিরিজে কারা হচ্ছে সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম। অনেকেই কিন্তু জানে না, অনেকে বলে ল্যান্থানাম থেকেই হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, কেটে শূন্য বসিয়ে দেবে। ল্যান্থানামের পরের 14টা এলিমেন্টকে ল্যান্থানাইট সিরিজ বলে। ঠিক আছে, কেন বলে? কারণ ল্যান্থানামে ডিতে সরি এফে কোনো ইলেকট্রন ঢোকে না। এফে ফার্স্ট টাইম যেখানে ইলেকট্রন ঢুকছে দ্যাট ইজ সেরিয়াম। এই সেরিয়াম থেকেই আমরা ল্যান্থানাইট সিরিজ বলবো। তো এরা কি হয়, এখানে একটা এফে ইলেকট্রন ঢুকে যায়। এফে যদি করো 4f1, এখানে করো 4f2, এখানে করো 4f3, এরকমভাবে হয়। 4f1 এটা জাম করে, 4f3 এটাই হয়ে যায়, এটা 4f4 হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, এটা 4f5। তাহলে একটা করে এফে ইলেকট্রন বাড়ছে। তোমরা ভালো করে জানো স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্টের অর্ডার। শিল্ডিং এফেক্ট ওয়াইজ S greater than P greater than D greater than F, এটা আমরা সবাই খুব ভালো মতো জানি। তাহলে F এর শিল্ডিং এফেক্ট পুর, শিল্ডিং এফেক্ট যদি পুর হয় Z is equal to Z effective Z minus S। তাহলে ভালো করে বোঝো, শিল্ডিং এফেক্ট যদি খুব পুর হয় তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব বেড়ে যায়। আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি খুব বেড়ে যায় তাহলে অ্যাট্রাকশন হয়, নিউক্লিয়াস আর আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন হয়। তাহলে কি বুঝলাম, এই ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে এই যত যাব আমার এফ ভরতে থাকবে। এফ যত ভরতে থাকবে শিল্ডিং এফেক্ট পুর হতেই থাকবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তেই থাকবে। তাই হাফনিয়াম যখন যাব তখন দেখবো এত বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে যে ওই ইলেকট্রনকে এত জোরে টেনে রেখেছে, এত ছোট করে ফেলেছে যে সেটা দেখতে প্রায় 4D সিরিজের মতোই হয়ে গেছে সাইজে। তাই জন্য 5D সিরিজের যে সাইজ সেটা 4D সিরিজের সাইজের সাথেই চলে যায়, because of the contraction. This contraction is called lanthanoid contraction. কি লজিক বোঝা গেছে? জিজ্ঞেস করবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মুখস্থ রেখো, কারণ এখান থেকে মাঝখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, কোনো একজন ইলেকট্রনিক কনফিগারেশন হুট করে চেয়ে নিল, অ্যাক্টিনাইটসে চাইবে না বাট ল্যান্থানাইটসে চেয়ে নেয়। আর তোমরা যদি বলো আমি একবার করে দিচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন, মানে করে দিই। দেখে নাও ইলেকট্রনিক কনফিগারেশনগুলো। ল্যান্থানাম, তার আগে কি আছে? ব্যারিয়াম আছে। ব্যারিয়ামের পর থেকে শুরু হচ্ছে ল্যান্থানাম, সেরিয়াম, প্রোসিওডেনিয়াম, নিওডিনিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, দেখা যাচ্ছে তো? ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, হার্বিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম অ্যান্ড লুটেশিয়াম। এই হচ্ছে আমার টোটাল। ব্যারিয়াম হচ্ছে 56, এটা 57, 58, এইভাবে যাচ্ছে। ব্যারিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন কার মতো হবে বলে দিই? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। কিছু মুখস্থ যাবো না, আমি শুধু বেরিলিয়ামে যাবো। বেরিলিয়াম তোমরা সবাই জানো, বেরিলিয়াম 4টে ইলেকট্রন, মানে 1:2:2, মানে হিলিয়ামের পর 2:2। তাহলে হিলিয়ামের পরেরটা কি হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন। তাহলে এটা 3:2, 4:2, 5:2, 6:2। তাহলে ব্যারিয়াম যদি করে দেখো দেখবে এটা রেডন, জেনন, নট রেডন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাই না? জেনন। তাহলে যদি দেখো জেননের পরে হচ্ছে 6:2। ল্যান্থানামে কি হয়? জেনন 6:2। আচ্ছা দেখি তোমাদের একটু মনে করি, দেখি তোমাদের কারো মনে আছে। ক্যালসিয়ামে তো 4:2 অবধি থাকে তো ক্যালসিয়ামের পরে আমরা কি করি? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরকম আমরা করতে থাকি। তো ক্যালসিয়ামের পর যখন আমরা স্ক্যান্ডিয়াম করি, কি লিখি? স্ক্যান্ডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন। ক্যালসিয়াম তো হয়ে গেল। আর্গন, ক্যালসিয়াম কত করি আমরা? আর্গন দেওয়ার পর 4:2।
কিন্তু স্ক্যান্ডিয়ামে কি লিখি আমরা? আর্গন 3d1 4s2। তাহলে যখনই আমরা ব্যারিয়ামকে ছাড়িয়ে যাব, যেমন ক্যালসিয়ামকে ছাড়িয়ে স্ক্যান্ডিয়ামে চলে গেলাম, এটা সিমিলার কিন্তু ব্যাপারটা এরকম। ক্যালসিয়ামের পর যেন স্ক্যান্ডিয়াম শুরু হবে, ক্যালসিয়ামের পর তাহলে কি বেরিয়াম, ক্যালসিয়াম, তাহলে স্ট্রনসিয়ামের পর কি শুরু হবে? ইট্রিয়াম। আর স্ট্রনসিয়ামের পর হচ্ছে তোমার ব্যারিয়াম, ব্যারিয়ামের পর কি শুরু হবে? ল্যান্থানাম। তাহলে ভালো করে বুঝো, ক্যালসিয়ামে হচ্ছে 3d নেই, 3d0 4s2। তাহলে তারপরে যে স্ক্যান্ডিয়াম আছে সেটা কি? 3d1 4s2, একটা d ঢুকে যাচ্ছে। সেম সিমিলারলি এই যে 6s2 আছে, 6s2 এর পরে তাহলে ল্যান্থানামে কি ঢুকে যাবে? দেখি কেউ বলতে পারো কিনা। ক্যালসিয়াম থেকে যখন আমি স্ক্যান্ডিয়ামে যাচ্ছি, 3d এর পরে 4s আসছে, মানে যে 4sটা ছিল ঠিক তার আগে 3d আসছে। তাহলে এখানেও তাই, ব্যারিয়াম থেকে যখন আমি ল্যান্থানামে আসবো, তাহলে এই 6s এর আগে কি আসবে বলো? 5d। ভেরি গুড, 5d। তাহলে 5d1 6s2। এবং এই সেরিয়াম থেকে যেখানে ল্যান্থানাম স্টার্ট হচ্ছে, এখান থেকে ফার্স্ট টাইম এফ অ্যাপিয়ার করা শুরু করলো। এফ বলে একটা কোম্পানি মার্কেটে এলো, এর আগে এফ ছিল না, এতদিন পর্যন্ত কোনো এফ ছিল না। যেই তুমি সেরিয়ামে এলে, এফ বলে একটা কোম্পানি আসা শুরু করলো। সেই কোম্পানিটা কি? নতুন কোম্পানি 4f1 5d1 6s2। এই 4f এর কোনো এক্সিস্টেন্সই ছিল না বিফোর সেরিয়াম। সেরিয়াম থেকে আসা শুরু করলো। তখন যখন কোনো নতুন প্রোডাক্ট মার্কেটে আসে, তখন আমরা কি করি? ওটাকে একবার ট্রাই করে দেখি যেটা আগের থেকে বেটার কিনা। যেরকম দেখে নাও, বেটার কিনা দেখে নিই। এখন কম্পিটিশন হচ্ছে 5d আর 4f এর মধ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা ট্র্যাডিশনালি 5d বসিয়ে দিয়েছিলাম, যেরকম এরা এখান থেকে তোমরা দেখেছো, দেখেই তোমরা অ্যান্সার দিলে যে এস এর আগে সবসময় ডি আসে। তাহলে আমরা 5d বসিয়েছিলাম, 5d 4f। 5d তে n প্লাস l যোগ করবো, এটাতে n প্লাস l যোগ করবো। 5d তে 5 প্লাস কত? d এর ভ্যালু, l এর ভ্যালু কত d এর জন্য? d এর জন্য l এর ভ্যালু কত হয়? 2। তাহলে অ্যান্সার 7। এখানে 4, f এর জন্য l এর ভ্যালু কত হয়? 3। সরি, ঠিকই বলছি তো? 3 তো, 4 প্লাস 3 7। তাহলে দুটোই তো 7 হয়েছে। তাহলে কার এনার্জি কম বলবে? যখন টাই হয় তখন আমরা কি করে বুঝি কার এনার্জি কম? যেটার n কম। কার n কম আছে? 4f এর n কম আছে, তাহলে 4f এর এনার্জি কম। তাহলে আমরা কাকে প্রেফার করব? ইলেকট্রন কোথায় ঢুকলে বেশি স্টেবল হবে, কোথায় ঢুকলে কমফোর্টেবল জোনে চলে যাবে? 4f এ না 5d তে? 4f এ। তখন এই মার্কেটে 4f কি করলো? 5d কে কিক আউট করে দিল, বাইরে বার করে দিয়ে 4f মার্কেটে চলে এলো। তাহলে এবার থেকে আমরা কি দেব? 4f এ ইলেকট্রন দেব, 5d তে দেব না। তাহলে 4f2 হওয়া উচিত, 5d 1 হওয়া উচিত। ক্লিয়ার? কিন্তু না, 4f এত ভালোই মার্কেট ধরে ফেলেছে যে ও 5d ইলেকট্রনটাকেও নিচে নিয়ে নিচ্ছে। এরপরে আর কোনো কাস্টমার 5d তে যাচ্ছে না, 4f3। এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন স্টার্ট হয়ে গেল। তাহলে পরেরটা 4f4। 5d জাস্ট মুখ দেখতে বসে আছে, ওখানে ওর কোনো কাজই নেই, কোনো ফাংশনই নেই। এইভাবে ট্রেনটা শুরু হলো, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, বাকিগুলো ওখানে লিখতে হবে। তাহলে পরেরটা কি হবে? 4f5 4f6 4f7। ঠিক আছে, 5d0 6s2 5d0 6s2 5d0 6s2 লিখতেই থাকবো। কিন্তু এখানে কি একটা টুইস্ট এসছে ইউরোপিয়ামের পর থেকে। কি টুইস্ট? এফ এ কটা অরবিটাল থাকে? 1 2 3 4 5 6 7 7 অরবিটাল থাকে না? এফ এ কটা অরবিটাল থাকে? 7 1 2 3 4 5 6 7 7। এখানে হাফ ফিল্ড আছে, হাফ ফিল্ডে অনেক বেশি এক্সচেঞ্জ এনার্জি লুজ হয়, তাই হাফ ফিল্ডেই সিস্টেম থাকতে চায়। হাফ ফিল্ড ওরা মনে করে যে আমি হাফ ফিল্ডেই ভালো আছি, তাই হাফ ফিল্ডেই এটা থেকে যেতে চাই। ঠিক আছে, কিছুক্ষণের জন্য। তাহলে এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আমরা গ্যাডোলিনিয়ামের জন্য যে ইলেকট্রনিক কনফিগারেশন করবো সেটা কি? 4f হাফ ফিল্ডেই কিছুক্ষণ থাকতে চায়,
তারপরে কি 5d1 হবে 6s2 হবে। তাহলে টার্বিয়াম এবার কি হবে, বলো টার্বিয়াম কি হবে? এটা মনে রাখো, পুরো ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাচ্ছে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। দেখো কিছুক্ষণও দেখলো যে 4f এ 7 5d1 এ গেলে আবার এই গল্প হয়ে যাচ্ছে। ও দেখছে 5d তে ইলেকট্রন দিলে এনার্জি অনেক বেড়ে যাচ্ছে, হাফ ফিল্ড হয়ে একটা স্টেবিলিটি তো হয়, কিন্তু আমি কতক্ষণ ওকে হাফ ফিল্ড রাখবো? একটা সময় তো আসবে যেখানে আমার ইলেকট্রন, এবার ধরো আমি আবার 4f7 দিয়ে 5d2 করে দিলাম, কি হবে? 5d এনার্জি তো বেশি, তাহলে কিছুক্ষণ পর ও দেখবে না 5d তে ইলেকট্রন দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি এনার্জি বেড়েই যাচ্ছে, কারণ এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, 5 এর n বেশি, তার জন্য এনার্জি বেড়ে যাচ্ছে। ও চাইবে না আমার এই ভুলটা আর করবো না, আবার আগের জায়গায় ফিরে আসে। আগের জায়গায় মানে কি, ডি থেকে ইলেকট্রন পুরো বাইরে বার করে দাও, এখানে নিয়ে নাও, এখানে নিলেই বেশি স্টেবল, তখন ওরা হাফ ফিল্ডটাকে আর তোয়াক্কা করে না, তারপরে আবার কন্টিনিউয়াসলি ওই ট্রেন্ডেই চলতে থাকে। 4f10, 4f11, 4f12, 4f13, 4f14, আর 4f তো 15 তুমি দিতে পারবে না, তাই 14 কিছুক্ষণ রাখতে হবে, তাই জন্য এটা 5d0, 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 5d1 কেন দিতে হলো? কারণ 4f এ 14 এর বেশি জায়গা নেই, তাই আমাকে 5d1 দিতে হচ্ছে। 6s2, 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 6s2। এই হচ্ছে ওভারঅল ইলেকট্রনিক কনফিগারেশন ল্যান্থানাইট সিরিজ, স্টার্টিং ফ্রম স্টেরিয়াম এন্ড এন্ডিং উইথ লুটেশিয়াম। ঠিক আছে, 57, 59, 60, 61, 62, 63, 4, 65, 67, 6, 7, 8, 9, 70, দ্যাটস অল। এখান থেকেই তোমাদের কোশ্চেন আসে। এবার এখান থেকে আর কি কি কোশ্চেন আসবে আমি আগেই বলে দিচ্ছি, আর টাইম বেশি নেই এখানে, আর 4 মিনিটস আছে, তারপর লেকচার শেষ হবে, নতুন লিঙ্ক পাঠিয়ে দেবো। দেখো নর্মালি এই ল্যান্থানাইট সিরিজ স্টার্ট হয়েছিল কোথা থেকে? ল্যান্থানাম থেকে। এই যে আমাদের ল্যান্থানাম আছে, এই ল্যান্থানাম দেখো তো ম্যাক্সিমাম কটা ইলেকট্রন রেখেছে তার বাইরে? 3টে। তাহলে ল্যান্থানাম চাইবে La3+ হয়ে যেতে, কেন? নোবেল হয়ে যাবে স্টার্টিংটা। ফিনিশ এ করছে লুটেশিয়াম, দেখো তো কি করবে? লুটেশিয়ামও চাইবে এখান থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যাক, কেন? লুটেশিয়াম যদি 3+ হয় তাহলে নোবেল ঠিক না হলেও 4f14 তো পেয়ে যাব, নোবেল না হলেও 4f14 পেয়ে যাব। তাহলে ল্যান্থানাম আর লুটেশিয়ামের জেনারেলি +3 অক্সিডেশন স্টেট দেখা যায়, তাই আমি বলতেই পারি যে এই সিরিজে যারা আছে সবাই, যেন স্টার্টিং এর যারা শুরু করছে যারা শেষ করছে, তারা যদি +3 অক্সিডেশন স্টেট শো করে তাহলে এটা খুব কমন হয়ে যায়, তাদের দেখা দেখি বাকি এই মেম্বারগুলো কাজ করবে, এবং সেখানে দেখা যাবে নর্মালি ল্যান্থানয়েড সিরিজ Ln, পুরো ল্যান্থানয়েড সিরিজটাকে Ln দিয়ে লেখা যায়, তারা 3+টাই প্রেফার করে। কিন্তু সবাই কি করে? কিছু এক্সেপশন থাকে। কি কি এক্সেপশন আছে দেখে নাও। প্রথম এক্সেপশন সেরিয়াম। সেরিয়াম নোবেল কখন হবে? যদি 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, তাই সেরিয়ামই এক্সেপশন শো করে +4 অক্সিডেশন স্টেট। সেরিয়াম শো করছে +4 অক্সিডেশন স্টেট। ওকে, আর কারা এরকম ভুল করতে পারে দেখো তো, খুঁজে পাও কিনা? আমি একটা পেয়েছি, ইউরোপিয়াম। ইউরোপিয়াম যদি 2টো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 4f7, তাহলে ইউরোপিয়াম +2 শো করে। ল্যান্থানয়েড সিরিজের কমন অক্সিডেশন স্টেট বারবার বলে দিচ্ছি +3, কিন্তু এক্সেপশন কারা? সেরিয়াম, ইউরোপিয়াম। আরেকটা এক্সেপশন কে আছে? ইটারবিয়াম। ইটারবিয়ামও যদি 2টো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 4f14 হয়। ইটারবিয়াম +2, এগুলো হচ্ছে এক্সেপশন। এখান থেকে কোশ্চেন হয় যেটা কেন এক্সেপশন দেখায়, বা উল্টো কোশ্চেনও হয় ঘুরিয়ে ফিরিয়ে, যে কেন এই সেরিয়াম 3+ যেটা, সেটা ইজিলি সেরিয়াম 4 এ যেতে চায়,
তার মানে এরা ভালো রিডিউসিং এজেন্ট। কেন? সেরিয়াম 3 ইজিলি সেরিয়াম 4 এ চলে যাবে, তার মানে কি নিজে কি হবে বলো তো, অক্সিডাইজ না রিডিউসড? বলো, সেরিয়াম 3 সেরিয়াম 4 এ ইজিলি যেতে যাচ্ছে, এর জন্য তাহলে ইজিলি অক্সিডাইজড হবে না রিডিউসড হবে? অক্সিডাইজ। তার মানে এটা কি এজেন্ট? খুব ভালো রিডিউসিং এজেন্ট। এই কোশ্চেন করেন ওয়াই। আবার ইউরোপিয়াম দিয়ে ওরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন করা যেতে পারে। ইউরোপিয়াম তাহলে কোথায় আসতে চাইবে? 3 থেকে 2 তে। তাহলে নিজে কি হলো, অক্সিডাইজড না রিডিউসড? তার মানে কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। কি লজিক বোঝা গেছে? এটার বিয়ে মতো তাই, এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়। ঠিক আছে, এগুলো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমি নেক্সট লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে বাকি কোশ্চেনগুলো সলভ। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় এলো, বলে দিই, এর সাথেই রিলেটেড। এই যে কন্ট্রাকশনটা খুব ফাইন কন্ট্রাকশন হয়, কোনো এর মধ্যে এক্সেপশন নেই। একটা একটা করে এফ বাড়বে, একটা একটা করে এফ বাড়বে, স্কিনিং এফেক্ট খুব কমতে থাকবে, শিল্ডিং এফেক্ট খুব কমতে থাকবে, এবং অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা যত উপর থেকে নিচে নামবো, যত লেফট টু রাইটে যাবো, শিল্ডিং এফেক্ট একটা করে কমতে থাকবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ একটা করে বাড়তে থাকবে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স বাড়তে থাকবে, সাইজ ছোট হতে থাকবে। দ্যাট ইজ কল্ড ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ল্যান্থানয়েড কন্ট্রাকশন কাকে বলছি? আফটার ল্যান্থানাম ফ্রম সেরিয়াম টু লুটেশিয়াম সাইজ যে কন্টিনিউয়াস ডিক্রিজ করছে, দ্যাট ইজ কন্ট্রাকশন, দ্যাট ইজ ল্যান্থানয়েড কন্ট্রাকশন। আর সাইজ যদি ছোট হয়, চার্জ ডেন্সিটি কি হবে? বেশি হবে। চার্জ ডেন্সিটি বেশি হলে কি হবে? কোভালেন্ট ক্যারেক্টার হবে। তাহলে ওপর থেকে নিচে নামলে কোভালেন্ট ক্যারেক্টার বাড়ে। ওপরের লোকজন আয়নিক হয়, তাহলে যারা আয়নিক হয় তারা বেসিকও হয়, তাই জন্য ওপরের জন বেশি বেসিক হবে, নিচের জন হবে বেশি কোভালেন্ট। ক্লিয়ার? আমি আরেকবার বলছি নেক্সট ক্লাসে। হোয়াট ইজ ল্যান্থানাইড কন্ট্রাকশন আমরা বুঝে গেলাম। ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে যখন আসবো, একটা একটা করে এফ বাড়তে থাকবে। এফ বাড়লে স্কিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট আমরা জানি কমতেই থাকবে গ্র্যাজুয়ালি। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, বা বলতে পারি নিউক্লিয়াসের ভেতরে যে চার্জ সেটা বাড়বে। তাহলে নিউক্লিয়াস এবার কি করবে? আউটার মোস্ট ইলেকট্রনকে টানবে, টানতে 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 সাইজে ছোট করে দেবে। অরবিট ধরে টানবে, অরবিট শুদ্ধ, তাহলে সাইজে ছোট হয়ে যাবে। তাহলে ছোট হলে সেটাকে আমি ল্যান্থানাইড কন্ট্রাকশন বলছি। আর সাইজে যদি ছোট হয়, চার্জ তো প্লাস 3 থাকবে, সাইজ ছোট হবে, তাহলে কি হবে? একটু মুছি দেখে নাও। ফার্স্টে বুঝে নাও, এটা চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ বাই সাইজ। তাহলে সাইজ যেহেতু কমছে গ্র্যাজুয়ালি, চার্জ কিন্তু ডেন্সিটি হিসাবে বাড়ছে। চার্জ ডেন্সিটি বাড়লে কি হয়? পোলারাইজিং পাওয়ার বাড়ে, অ্যাকর্ডিং টু ফ্যাজালস রুল ওভারল্যাপিং হয়ে যায়। পোলারাইজিং পাওয়ার যত বাড়ে তত অ্যানায়নের সাথে ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং হলে কি ক্যারেক্টার হয়? কোভালেন্ট ক্যারেক্টার হয়। তাহলে যত নিচে যাব, কোভালেন্ট ক্যারেক্টারটাই কিন্তু বাড়তে থাকবে। আর যত উপরের দিকে যাব, যত উপরের দিকে যাব, যত উপরের দিকে যাব, তত কি ক্যারেক্টার বাড়তে থাকবে? আয়নিক ক্যারেক্টার বাড়তে থাকবে। আর যত ইজিলি আয়ন হবে, হাইড্রোক্সাইডের কথা বলছি, আমার কাছে LaOH3 আছে, কম্পেয়ার করছি উইথ LuOH3। LaOH3 সাথে LuOH3 আমি কম্পেয়ার করছি, তাহলে LaOH3 হয়ে গেল আয়নিক যেহেতু উপরে আছে, এ হয়ে গেল কোভালেন্ট যেহেতু নিচে আছে। তাহলে এ ইজিলি আয়ন জেনারেট করবে, মানে OH মাইনাস আয়ন ইজিলি ছাড়বে। আর যারা ইজিলি OH মাইনাস আয়ন ছাড়ে তারা হয়ে যায় বেসিক। তাহলে ওপরের জন খুব ভালো বেসিক হবে, আবার নিচের জন হয়ে যাবে খুব ভালো অ্যাসিডিক। আই থিঙ্ক বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই রিলেটেড কোশ্চেনটা আমার হয়ে যাবে। কি বলে কোশ্চেনটা? যে ডাউন দ্য গ্রুপ, why the down the group basicity of the lanthanoid hydroxide decreases। আই থিঙ্ক বুঝে গেছো? এই ছিল ল্যান্থানাইড রিলেটেড যা যা কোশ্চেন, সব এর বাইরে কিছু আসে না ন্যাচারালি। এক মিনিট যে খুব রেয়ার দুটো একটা আসে, আমি তাও দেখছি তোমরা কি কি কোশ্চেন তোমাদের আটকেছে সেগুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি।
অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন ইজ গ্রেটার দ্যান ল্যান্থনয়েড কন্ট্রাকশন। এটা ভালো কোশ্চেন। ল্যান্থনয়েড যে সিরিজ, সেখানে আমরা কি দেখলাম, কি আছে, 4f আছে, 1 to 14 আছে, 5d আছে, 0 হয় মাঝে মাঝে, 1ও হয়, 6s আছে, 2 আছে। ওকে, কিন্তু যদি এটা হচ্ছে ল্যান্থনয়েডস, আর অ্যাক্টিনয়েডস এর যদি করি, অ্যাক্টিনয়েড যদি করো তাহলে দেখবে 5f হবে 0 to 14, 0 থাকে, 6s হবে ন্যাচারালি ওটা যেটা হয়ে থাকে 0 to 2 পর্যন্ত হয়ে যায়, 6d, 7d যেটা হয় সেটা 0 to 2 পর্যন্ত হয়, তারপর হয় 7s2, 0 হয় 2 থাকে এভাবে। তাহলে কেন অ্যাক্টিনয়েডস এর কন্ট্রাকশনটা বেশি একটু জেনে নাও। শিল্ডিং এফেক্ট তো আমরা জানি অর্ডার, শিল্ডিং এফেক্টের অর্ডার কি, S greater than P greater than D greater than F। এখানে তো যেখানে F আছে এখানেও F আছে, এখানেও D আছে, এখানেও D আছে, এখানেও S আছে, এখানেও S আছে। তাহলে এই নরমাল শিল্ডিং এফেক্টের অর্ডার দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো না। তাহলে কিভাবে এক্সপ্লেন করব, শিল্ডিং এফেক্টের সেকেন্ড অর্ডার আছে, সেটা কি সেটা জেনে রাখো। 3D শিল্ডিং এফেক্ট 4 দিক থেকে ভালো, 5 দিক থেকে ভালো, 6 দিক থেকে ভালো, এরকম পরপর চলতে থাকে। আর 4f এর শিল্ডিং এফেক্ট 5f এর থেকে ভালো, 6f এর থেকে ভালো, এভাবে পরপর চলতে থাকে। কেন? এই হচ্ছে নিউক্লিয়াস, 1 2 3, যদি 3 হয় আর এটা যদি 4 হয়, বলো তো কোনটা নিউক্লিয়াসের কাছে আছে, 3 কাছে আছে না 4 কাছে আছে? তাহলে যে কাছে থাকবে সেই তো ভালো করে শিল্ড করবে। দ্যাটস ওয়াই লোয়ার অরবিটালে শিল্ডিং এফেক্ট ভালো হয় হায়ার এর থেকে, লোয়ার এরটা ভালো হবে হায়ার এর থেকে। তাহলে তোমরা বলো কোথায় শিল্ডিং ভালো হয়েছে, 4f এ না 5f এ? বলো 4f এ ভালো হয়েছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ Z - S, তাহলে ওপরে শিল্ডিং ভালো হয়েছে, তাহলে শিল্ডিং পুয়ার কোথায় হয়েছে, নিচে অ্যাক্টিনয়েডস। ঠিক বলছি তো, অ্যাক্টিনয়েডস এর শিল্ডিং পুয়ার হয়েছে তো, কি ঠিক বলছি? ল্যান্থনয়েড 4f তুমি বললে শিল্ডিং ভালো হয়েছে, এই যে লেখাই আছে 4f, 4f যেটা আছে তার শিল্ডিং এর ভালো, সেটা বললে তো তোমরা। কেন? 4f কাছে আছে তাই কাছ থেকে নিউক্লিয়াসকে শিল্ড করছে, 5f দূরে আছে দূর থেকে নিউক্লিয়াসকে শিল্ড করছে, তাই না? হ্যাঁ, আমি 4f আর 5f এর ভেতর কম্পেয়ার করছি, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে পড়লো। ফুটবল খেলায় দেখবে গোলকিপারটা কি করে, যখন দেখো গোল দিতে চলে আসবে অপোনেন্ট টিম, হ্যাঁ, স্ট্রাইকার যে আছে তাকে বা ডিফেন্স যে আছে তাকে ভেদ করে গোলকিপারের কাছে চলে আসছে, গোলকিপার কি করে, গোলকিপার ওই প্লেয়ারের দিকে ছুটে যায়, যত প্লেয়ারের দিকে ছুটে যায় তত ভালো করে ওকে শিল্ড করতে পারবে, যাতে যে অ্যাটাক করছে ওর গোল পোস্টকে, সেই তাকে যে গোল পোস্ট যেন দেখতে না পায়, সে ও একদম ওর গায়ের সামনে চলে যাচ্ছে, তাহলে ওকে শিল্ড করা বলে। তাই সবসময় মাথায় রাখবে, কাউকে যদি শিল্ড করতে ওর কাছে চলে যেতে হবে, তাহলে আমি তাকে তার যে ভিজুয়ালটা আছে সেটাকে অনেকটা শিল্ড করতে হবে। এটা ফুটবল খেলা নিয়ে এখানেও তাই, যে কাছে আছে 3D সে ভালো শিল্ড করবে, 4f ভালো শিল্ড করবে। তাহলে 4f আর 5d মধ্যে বেটার শিল্ড করছে কি 4f যে আছে ল্যান্থনয়েডস, আর পুয়ার শিল্ড করছে কি 5f যে আছে অ্যাক্টিনয়েডস। আমি সেটাই বলছি, অ্যাক্টিনয়েডসের পুয়ার শিল্ডিং, এটুকু সবাই এগ্রি করছো তো? তাহলে অ্যাক্টিনয়েডসে যদি পুয়ার শিল্ডিং হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যাক্টিনয়েডসে বেশি। তাহলে অ্যাক্টিনয়েডসে যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়, তাহলে ও টানবে বেশি ইলেকট্রনকে, বেশি ভেতরের দিকে, বেশি ভেতরের দিকে, বেশি ভেতরের দিকে, বেশি ভেতরের দিকে টানবে। বেশি ভেতরের দিকে টানলে কি হবে, সাইজ ছোট হবে। দ্যাটস ওয়াই অ্যাক্টিনয়েডসের কন্ট্রাকশন গ্রেটার, অ্যাক্টিনয়েডস হ্যাভ গ্রেটার, এখানে দেখা যাচ্ছে না হয়তো, এখানে লিখেছি অ্যাক্টিনয়েডস shows greater contraction than alien methods. Clear? Another question? বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ
এরা কোশ্চেন দিয়েছে ল্যান্থানাইড শোজ প্রিলিমিনারি +3 অক্সিডেশন স্টেট ন্যাচারালি, বাট কখনো কখনো সেরিয়াম +4 অক্সিডেশন স্টেট কেন শো করে? এটা কি দিয়ে অ্যান্সার করবো? ইলেকট্রনিক কনফিগারেশন, একটু আগে দেখিয়ে দিয়েছি। আর বলছে ল্যান্থানয়েড, আচ্ছা অ্যাক্টিনয়েডসরা +3 অক্সিডেশন স্টেট শো করে, কিন্তু ল্যান্থানয়েডসরা খুব ইজিলি +6 অক্সিডেশন স্টেট শো করে, +4ও শো করে। অ্যাক্টিনয়েডসরা হায়ার অক্সিডেশন স্টেট শো করে কেন? বুঝুন। আরেকবার আঁকি ল্যান্থানয়েডসের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে 4f 1 to 14, 5d 0 to 1, 6s2। অ্যাক্টিনয়েডস একটু আলাদা, 5f 0 to 14, 6d 0 to 2, 7s2। তাহলে এই যে আমার অ্যাক্টিনয়েডস আছে, এরা কিন্তু নিউক্লিয়াসের থেকে সবচেয়ে দূরে আছে, এটা মাথায় রাখবেন। নিউক্লিয়াসে যদি কাছে থাকে তাহলে নিউক্লিয়াসের কথা শুনে চলবে, অনেক বাউন্ড হবে। কিন্তু নিউক্লিয়াস থেকে যদি দূরে থাকে তাহলে তারা নিউক্লিয়াসের অত ভালো কথা শুনবে না, তাহলে অনেক ইজিলি ওরা ইলেকট্রন ছাড়তে শুরু করবে, অনেক ফ্রি নেচারের হবে। ঠিক আছে, তো না চলে আমি তোমাদের এটা বলছি, ধরো এই সিনেমা হল, এখানে তোমরা বসে আছো, বলো তো কারা বেশি কমফোর্টেবল, কারা ইজিলি বাইরে বারবার যাতায়াত করতে পারে? যারা একদম এরকম জায়গায় বসে আছে, না যারা একটু বাইরের দিকে বসে আছে? বলো কারা কমফোর্টেবল, কারা ইচ্ছে খুশি মতো তাদের সিট ছেড়ে উঠতে পারে, বেরোতে পারে, যেতে পারে? কোনটা, এটা নাকি বাইরেটা? মাঝের রোয়ের কেউ নাকি একদম লাস্ট রোয়ের কেউ? কারা ইজিলি লাস্টের রোতে যারা আছে? তাহলে লাস্টের রোতে যারা আছে তারা তো অ্যাক্টিনয়েডস, তাই ওরা ম্যাক্সিমাম নাম্বারে ইলেকট্রন ছাড়তে পারে, হিউজ নাম্বারে ইলেকট্রন ছাড়তে পারে, তাই এরা +4 +6 অক্সিডেশন স্টেটগুলো শো করে। কিন্তু ল্যান্থানয়েডস বাউন্ড অবস্থায় থাকে, ভেতরে আছে, অনেকটা ভেতরে আছে, তাই শুধু +3 অক্সিডেশন স্টেট শো করে। ঠিক আছে, খুব ইজিলি অ্যান্সার দেওয়া যায়। এবার মৈত্রী একটা কোশ্চেন হচ্ছে, অল Cu2+ হ্যালাইডস আর নোন এক্সেপ্ট আয়োডাইড। কপার যেটা আছে সে সব হ্যালাইডে +2 থাকতে পারে, মানে ব্যাপারটা এরকম, CuBr2 পাওয়া যায়, CuCl2 পাওয়া যায়, CuF2 পাওয়া যায়, বাট CuI2 এটা খুব একটা সচরাচর পাওয়া যায় না। এটা হচ্ছে কোশ্চেন। কেন? আমরা জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট কে? বলো। ফ্লুরিন সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট কে? এক্স্যাক্টলি। তাহলে আয়োডিন যদি রিডিউসিং এজেন্ট হয়, তাহলে কপারকে কি অক্সিডাইজ করবেন না? কপার প্লাস কপার 2+। তাহলে আয়োডিন যেহেতু রিডিউসিং এজেন্ট, তাই কপারকে +2 নিয়ে যাওয়ার ক্ষমতা আয়োডিনের নেই। ঠিক আছে, বা উল্টো ভাবে আমি বলতে পারি ব্যাপারটা, কপার +2 যদি থাকে, খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আর আয়োডিন হচ্ছে খুব ভালো রিডিউসিং এজেন্ট, আয়োডাইড, তাই এদের মধ্যে খুব ভালো রিয়াকশন হয়ে যাবে, খুব ভালো এদের মধ্যে রিয়াকশন হয়ে যাবে। কেন? একজন হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, একজন হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, রিয়াকশন করে ওরা তৈরি করবে Cui প্লাস I2, ব্যালেন্স করে নাও। ঠিক আছে, এই রিজনের জন্য এটা হয় না। কি বলবে তাহলে? Cu2+ যে আছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, I- হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, দুজন রিয়াক্ট করে এই ইকুয়েশনটা জেনারেট করে। এটাকে এরকম ভাবে লেখে না, এটাকে লেখে এরকম ভাবে, Cu2I2, Q প্লাস আয়োডাইড। ঠিক আছে, এটা হচ্ছে রিজন। ল্যান্থানাইড কনট্রাকশনের কনসিকুয়েন্সেস কি আছে একটু আগে দেখলাম। ল্যান্থানাইড কনট্রাকশনের জন্য কি হলো? ওপরের থেকে যত নিচে নামলাম কোভ্যালেন্ট ক্যারেক্টার হলো, ওপরের থেকে যত নিচে নামলাম বেসিসিটি কমে গেল, হাইড্রোক্সাইড অক্সাইড। এটা হচ্ছে কনসিকুয়েন্স, মানে ফল।
পরে কোশ্চেন বলেছে ই নটের যে ভ্যালু আছে ম্যাঙ্গানিজ নিকেল আর জিঙ্ক, এদের ভ্যালু খুব লোয়ার। কেন? ই নট ম্যাঙ্গানিজ 2 প্লাস ম্যাঙ্গানিজ, ই নট নিকেল 2 প্লাস নিকেল, ই নট Zn2 প্লাস জিন, এগুলো খুব নেগেটিভ। মানে এখান থেকে এখানে আসতেই চায় না, খুব নেগেটিভ। কেন আসতে চায় না দেখা যাক। ম্যাঙ্গানিজ করো, আর্গনের পর 3d5 4s2, আর ম্যাঙ্গানিজ 2 প্লাস করো, আর্গনের পর 3d5। তাহলে হাফ ফিল্ড অনেক বেশি স্টেবল। তাহলে কেন ও ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজে যাবেই না, তাই বেশি নেগেটিভ ভ্যালু। জিঙ্ক দেখো 3d10 4s2, আর্গনটা দিয়ে রাখো, Zn2 প্লাস করো, আর্গনটা দিয়ে রেখে 3d10। 3d10 কি স্টেবল বিকজ অফ ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ও কেন শুধু শুধু Zn2 থেকে Zn এ যাবে? এদিকে যাবেই না, তাই এর ভ্যালু নেগেটিভ। যেই রিয়াকশনগুলো হয় না সেখানে ই নটের ভ্যালু নেগেটিভই হয়। নিকেলও করে দেখো, আর্গনের পর 3d8 4s2, নিকেল 2 প্লাস কি হবে তাহলে আর্গনের পর 3d8। এবার 3d8 এর গল্পটা এখানে দেখা যাক। 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। দেখো নিচে যে T2G আছে না সে ফুলফিল। ইন কেস অফ কি করছি আমরা, নিকেল 2 প্লাস করছি। নিকেল 2 প্লাসে যে T2G আছে সে ফুলফিল, আর এই যে ইজি আছে না এ হচ্ছে হাফ ফিল্ড। তাহলে এই জায়গা ছেড়ে কেন যাবে শুধু শুধু এনআই হচ্ছে, তাই জন্য এখানেও আসতে চায় না, তাই এর ভ্যালু নেগেটিভ। আই থিঙ্ক বুঝতে পেরেছো? এই ছিল কোশ্চেন।